গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আনোয়ার পাশার লেখা রাইফেল রোটি আওরাত। আজ ৯ম পর্ব। দুপুরে খাওয়ার টেবিলে একপাশে একটা ছোট ট্রানজিস্টর রেখে তারা একই সঙ্গে খাওয়া এবং সংবাদ শোনার কাজ সারলেন। ভারতীয় বেতার আকাশবাণীর সংবাদ পরম আগ্রহে শুনলেন সকলে। না, ওরা এখনো আমাদের দুর্গতির খবর বিশেষ কিছু শোনেনি। এখান থেকে আমাদের কারো যাওয়া দরকার। কিন্তু ভারত আমাদের জন্য কতখানি করবে এবং কেন করবে? ফিরোজ প্রশ্ন তুললেন একজন খাঁটি রাজনীতিবিদের মতো। কিন্তু যার সামনে তুললেন তিনি কখনো রাজনীতির তর্ক করেন না। তিনি তার মতো করেই বললেন, মানুষের এত বড় বিপর্যয় ওরা চুপচাপ দেখবে? কিন্তু অন্য রাষ্ট্রের অভ্যন্তরে কোনো কিছু করার সুযোগ তাদের কতখানি? আমিনা আলোচনায় যোগ দিলেন। অতএব সুদীপ্ত চুপ থাকতে পারেন না। তিনি বললেন, তাই বলে পাশের বাড়িতে এক ভাই আরেক ভাইকে পিটিয়ে মেরে ফেলবে আর আমরা প্রতিবেশী হয়ে চুপচাপ তা দেখব? বলবো ওটা ওদের ঘরোয়া ব্যাপার? এই যুক্তির কাছে ফিরোজ নতি স্বীকার করলেন এবং সুদীপ্তর ওই কথাটা মেনে নিলেন যে এখনই বিশ্বের সর্বত্র আমাদের লোক ছড়িয়ে পড়া দরকার। এই বিংশ শতাব্দীতেও আসরিক শক্তির কাছে সভ্যতাকে মৃত্যুবরণ করতে হচ্ছে, এই সংবাদ তাদের জানা দরকার। কিন্তু জানা সম্ভব ছিল না। পাকিস্তান বেতার থেকে প্রচার হচ্ছে অবস্থা সব স্বাভাবিক। বিদেশি সাংবাদিকদের পূর্বাহ্নেই প্রদেশ ছাড়া করা হয়েছে। এখন এরা যা বলবে তাই সত্য হবে। অর্থাৎ সকলে জানবে কতগুলো বাজে লোক দেশে অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছিল, তাদের দমন করে শান্তিপ্রিয় নাগরিকদের ধন সম্পত্তি রক্ষা করা হয়েছে। দেশবাসী এখন পরম সুখলাভ করে সরকারের কাছে কৃতজ্ঞতা জানাতে ব্যস্ত। শালাদের, বলতে থেমে গেলেন ফিরোজ। আমিনার উপস্থিতি তার কারণ। নিজেকে তিনি সংযত করে নিয়ে জলের গ্লাসে হাত বাড়ালেন। এক ঢোক পানি খেয়ে অতঃপর তার বক্তব্য ভদ্র ভাষায় প্রকাশ করলেন। বর্বর পাকিস্তানিদের ঠান্ডা করতে হলে ডান্ডা ছাড়া কোনো ওষুধ নেই। আপাতত ভারত যদি আমাদের হয়ে দুঘা দিত ওদের পিঠে। কিন্তু ৬৫ সালে তোমরাই তো বাধা দিতে এগিয়েছিলে। তা না হলে ওদেরকে ডান্ডা সেবার ভারতের হাতে ভালো করেই খেতে হতো। সে কথা ওই বর্বরগণ স্বীকার করতে বাধ্য হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টটি ৬৫ যুদ্ধে ওদের লাহোর রক্ষা করেছিল। নিশ্চয়ই আজ আর ওই কর্মের ভালো মন্দ নিয়ে প্রশ্ন ওঠে না। যাই হোক, তবু আমরা তখন পাকিস্তানি ছিলাম। তখন যা করেছি একজন নাগরিকের কর্তব্য হিসেবেই করেছি। কিন্তু ২৫শে মার্চ থেকে আমরা আর পাকিস্তানি নই। অতএব এখন আমাদের এই স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বুক থেকে পাকিস্তানিদের নিশ্চিহ্ন করাই হবে আমাদের প্রধান কর্তব্য। ওরা পাকিস্তানি, ওদের দেশ পাকিস্তান, মানে পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ইত্যাদি। আমরা বাঙালি, আমাদের বাংলাদেশে ওরা বিদেশি। আলোচনা এগোতে থাকলে কথাটা একসময় এইভাবেই মোড় নিল। ফিরোজ এই আলোচনার সূত্রে বললেন, আজ বিদেশি শত্রুদের স্বদেশ ভূমি থেকে বিতাড়িত করতে প্রতিবেশী বন্ধুদের সাহায্য চাই। অতি সরল কথা। কেমন সব পুরুষ আপনারা? আমিনা আবার মুখ খুললেন। বাইরে থেকে কারা এসে আপনাদের সাহায্য করবে, তারপর দেশকে মুক্ত করবেন, সেই আশায় গুঁফে তা দিচ্ছেন এখানে বসে? সহসা গর্তে পড়ে গেলে কিভাবে লাফ দিয়ে পালাতে হয় সে কায়দা ফিরোজ জানতেন কিছুটা। বলে উঠলেন, আমার কিন্তু গুঁফ নেই ভাবি, এই দেখুন। সেই জন্যই ভারী সুন্দর দেখায়, ঠিক মেয়েদের মতো মুখখানা। না, আমি না নয়, মীনাক্ষী বললেন কথাগুলি। মীনাক্ষী ভাবি এমন করে কথা বলতে পারেন? সুদীপ্ত মীনাক্ষীর মুখের দিকে তাকালেন। মীনাক্ষী কথাটা বলেই যেন লজ্জা পেয়েছেন, এমনভাবে মুখ নামিয়ে নিলেন। তার ফলেই আরও সুন্দর দেখাচ্ছে তাকে। এমন চমৎকার রসিকতাও জানেন মীনাক্ষী ভাবি। এই রসিকতার ফল কিন্তু ভালো হলো। কিছুক্ষণের জন্য অন্তত সকলে তারা বর্তমানের উদ্বেগাকুলতা থেকে মুক্তি পেলেন। কিন্তু শীঘ্রই তারা এলো।
খাওয়া শেষ হতেই আবার সেই দুশ্চিন্তার কুয়াশায় দৃষ্টির সম্মুখবর্তী অতি নিকট ভবিষ্যৎও অত্যন্ত অস্পষ্ট ও দুর্বোধ্য হয়ে উঠল। অতএব কর্মসূচি স্থির করতে অক্ষম হয়ে সুদীপ্ত সব ভার স্ত্রীর ওপর ছেড়ে দিয়ে চুপ করে বসে রইলেন। অগত্যা কথা যা হলো তা ফিরোজের সাথে আমিনার, কিন্তু আমিনার কথা অনুসারে কাজ হল না। খালার বাড়ি আজ কিছুতেই নয়, সে আগামীকাল দেখা যাবে। না, তা বলে এ বাড়িতে থাকতে বলছি না আপনাকে, বিশ্বাস করে চলুন না আমার সঙ্গে। নিশ্চয়ই বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে যাচ্ছি নে। ইচ্ছে করলেই তা পারবেন নাকি? এখান থেকে বঙ্গোপসাগর কত দূর জানেন? সেখানে পৌঁছবার সাধ্যই নেই আপনার। অবশ্যই নেই। ফিরোজ আমিনার যুক্তি মেনে নিল বিনা প্রতিবাদে। অতঃপর মাত্র 10 মিনিটের মধ্যেই ফিরোজ, মীনাক্ষী, সুদীপ্ত, আমিনা এবং তাদের 3 সন্তান ফিরোজের ভোক্সওয়াগনে বেরিয়ে পড়লেন, নীরবে এবং নতনেত্রে। পথে 2-1টি গাড়ি চলছিল, কিন্তু হেঁটে চলা মানুষ একটিও না। নিউ মার্কেটের পাশ দিয়ে যাবার সময় সুদীপ্ত দেখলেন বলাকা বিল্ডিংয়ের ফুটপাথের ধারে আমনের লাশ তখনও পড়ে আছে। ফিরোজও দেখলেন, কিন্তু মেয়েদেরকে দেখানো হল না। তারা নিজেরাই তখন দেখছিলেন। অন্যদিকের ফুটপাথেও কয়েকটি শব তখনও ছড়িয়েছিল, কিন্তু অন্য সময় কত মানুষ থাকে ওই পথে। 24 ঘন্টার এক মুহূর্ত এ স্থান জনশূন্য থাকে না। মোড় ঘুরতে গর্তের মধ্যে কয়েকজনকে মাটি চাপা দেয়া হয়েছিল। একজনের পায়ের কয়েকটা আঙ্গুল এখনো দেখা যাচ্ছে। সহসা দেখা যায় না, কিন্তু আমিনা কিভাবে যেন দেখে ফেলেছেন। তিনি শিউরে উঠলেন। তিতাস গ্যাসের পাইপ বসানোর জন্যে রাস্তার পাশে গর্ত করা হয়েছিল। সেই গর্তকেই গোর বানিয়েছে পশ্চিম পাকিস্তানের ইমানদার মুসলিম বেরাদরগণ। হাজি মহসিন হলের মাঠের কাছে গাড়ি আসতেই পচা দুর্গন্ধে সকলের নাক যেন জ্বলে উঠল। নাকে রুমাল চাপলেন সকলে। আর্টস বিল্ডিংয়ের কাছে পৌঁছবার মুখে গন্ধ আরো তীব্র হল। বাঁ-দিকের মাঠে মৃতদেহ ছিল কতগুলি। কাক, চিল, শকুন কিন্তু অনেকগুলি দেখা গেল। ডান দিকে উপাচার্যের শূন্য বাড়িটার দিকে সুদীপ্ত একবার তাকালেন। উপাচার্য আবু সাইদ চৌধুরী এখন দেশের বাইরে না? হ্যাঁ তো, 15 এপ্রিল পর্যন্ত তার বাইরে থাকার কথা। আশ্চর্য, তিনিও বাইরে চলে গেলেন। এদিকে বিদায় নিলেন প্রদেশের গভর্নর, বিশ্ববিদ্যালয়ের আচার্য আহসান সাহেবও। আহসান সাহেবের মতো ভদ্রলোক পশ্চিম পাকিস্তানে ছিলেন কেন? পশ্চিম পাকিস্তানের সকলেই ইয়াহিয়ার টিক্কার মতো হবে নাকি? সেখানে আজম খান, ইয়াকুব খান ছিলেন না? তোমাদের এখানে মোনায়েম খান নেই? ওই একটা সমাবেশ ঘটেছিল বটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচার্য মোনায়েম খান আর উপাচার্য ওসমান গনি। আচার্য বললে মোনায়েম খান চড়তেন। আমারে কি তোমরা হিন্দু ঠাউরাইতেছ? মুসলমানের আচার্য কওয়া বড়ই দুষের। কোটি কোটি টাকা খরচ কইরা তোমাদের আচ্ছা কইরা শিক্ষা দিবার লেগে এই যে বিল্ডিং বানায় দিছি, তাকে এমনি কাফর হওয়ানোর লেগা? কেন আমারে তোমরা চ্যান্সেলর কইতে পারো না? চ্যান্সেলর কথাটা মোনায়েম খান ঠিক মতো উচ্চারণ করতে পারতেন না, কিন্তু ওই পদের গৌরবটুকু ভোগ করতেন ঠিকই। এক সভায় সম্মুখে উপবিষ্ট ওসমান গনি সাহেবকে দেখিয়ে বলেছিলেন, এই যে আপনারা ওসমান গনি সাহেবরে দেখতেছেন, আমি হারে ভাইস চ্যান্সেলর বানাইলাম। হেইডা লেখাপড়ায় ভালো সওয়াল আসিল। আমি তার মতো পিএইচডি এমএইচডি কিছুই করবার পারি নাই, কিন্তু আল্লাহ আমারে গভর্নর করে চ্যান্সেলর বানাই দিল, আর ওইটা আমার অধীনে ভাইস চ্যান্সেলর হইল। মোনায়েম খানের অধীনে অতি দোর্দণ্ড প্রতাপে ভাইস চ্যান্সেলরগিরি করেছেন জনাব ওসমান গনি। কি যে ভয়ে ভয়ে তখন কেটেছে সুদীপ্তদের দিনগুলি। কবে কোন ছাত্র এসে তাদের পিটিয়ে দেয়, সেই এক ভয়। তার উপর ভয় চাকরির। কোনো কারণে অপছন্দ হলেই হলো, কোন দিক দিয়ে ফাঁক বের করে দয়া করে একটা চিঠি পৌঁছে দেবে তোমার বাড়িতে, অমুক দিন থেকে তোমার চাকরির দরকার নেই আর। ওদের দুজনের মধ্যে একজন তো ছিলেন পাঁড় মূর্খ। বাংলা বিভাগের তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাইকে রবীন্দ্রসঙ্গীত রচনার ফরমায়েশ দিয়েছিলেন। এবং আরেকজন,
কেবল নিজের উচ্চাভিলাষ পূরণের জন্যে যিনি একজন মূর্খের তাবেদার হতে পারেন, তার নাম কি দেওয়া যেতে পারে? সে কি যেমন তেমন তাবেদারি? হুজুরের নির্দেশে ছাত্রদের ডিগ্রি কেড়ে নেওয়া থেকে শুরু করে ছাত্র নামধারী গুন্ডা লেলিয়ে দিয়ে অধ্যাপককে পেটানো পর্যন্ত কোনোটাই বাদ যায়নি। অতএব আবু সাইদ চৌধুরী যখন এলেন, 1947 খ্রিস্টাব্দের 15 আগস্টের মতো মনে হয়েছিল দিনটাকে। ধোঁয়া ভর্তি বদ্ধ ঘরে দম আটকে মরতে মরতে সহসা যদি নির্মল নদী তীরের বাতাসে মুক্তি মেলে, তাহলে কেমন লাগে সেটা? ওসমান গনির পর আবু সাইদ চৌধুরী ছিলেন ঠিক তেমনি। এখন বাইরে বেঁচে গেছেন ভদ্রলোক। হ্যাঁ, বেঁচেছেন। এখানকার সব চোখে দেখলে শোকেই হয়তো মরে যেতেন। ছাত্র শিক্ষকদের যা ভালোবাসতেন, সকল মানুষকেই ভালোবাসতেন। ভালোবাসার তো মৃত্যু নেই। তিনি যেখানেই থাকুন, দেশের মানুষের প্রতি ভালোবাসা তাকে কর্মের পথ দেখাবে। উপাচার্যের বাসার বিপরীত দিকে বিশ্ববিদ্যালয়ের কলাভবন। কলাভবনের প্রাঙ্গণে সেই সুপ্রাচীন বটবৃক্ষ। এই বটতলায় এক বিশাল সভায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। গত 2রা মার্চ পাকিস্তানের পতাকা পুড়িয়ে উড়িয়েছিল বাংলাদেশের পতাকা। আইনের চোখে ওটা দোষের, কিন্তু বেআইনি কর্ম তো গত 23 বছর ধরে তোমরাই চালিয়ে আসছ। সৈনিক দিয়ে দেশ শাসন করাটা কি আইনসম্মত? আইনের শাসন তোমরা পাকিস্তানে চলতে দিয়েছ কবে শুনি? পাকিস্তানের 23 বছরের ইতিহাসে দেশে সাধারণ নির্বাচন হয়েছে মাত্র একবার। কিন্তু সেই নির্বাচনের রায়কেও বানচাল করার জন্যে তোমরা যখন ষড়যন্ত্র শুরু করলে, তখনই তো ক্ষিপ্ত হয়ে ছাত্ররাই পাকিস্তানের পতাকা পোড়ালো, বাংলাদেশের পতাকা ওড়ালো। বাংলাদেশকে স্বাধীন করার শপথ নিল তারা তো এই সেদিন, এই বটতলায়। হ্যাঁ, শহীদ মিনারের মতো এই বটতলাও ছাত্রদের সংগ্রামী প্রেরণার উৎস হয়ে থাকবে। সেজন্য শহীদ মিনারের মতো এই বটতলার ওপরেও ওদের তো রাগ থাকার কথা। রাগ তো আছেই। একদিন দেখবে বটগাছটাকে ওরা নির্মূল করে দিয়েছে। গবেটদের পক্ষে ওটাই সম্ভব। সুদীপ্ত বললেন, এবং রোকেয়া হলের সামনে এসে আমিনা বললেন, একটু দাঁড়ান না। আমিনার এক বান্ধবী এখানকার হলের হাউস টিউটর। একবার তার খোঁজ নেওয়া যায় না? ফিরোজ গাড়ি থামালেন, কিন্তু নামবার সাহস হল না কারো। সকলেই দেখলেন রোকেয়া হলের প্রাচীরের একাংশ ভাঙা। রোকেয়া হলের ভেতরের প্রাঙ্গণে কোনো গাড়ি যাবার পথ না থাকায় কামান দেগে ভেতরে যাবার পথ করে নিয়েছিল পাক ফৌজের দল। তারপর ওরা কেউ ভেতরে গেলে দেখতেন 8-10 জন মেয়ের মৃতদেহ তখন গলতে শুরু করেছে। শকুন ছিল মাত্র 3টি কি 4টি, আর গুটি কয়েক কাক এবং একটা কুকুর। কত আর খাবে তারা? বহু মৃতদেহই এখনো পাখি কিংবা কুকুরের স্পর্শ করেনি। পথে পথে তার প্রমাণ ছড়িয়ে আছে। কেউ গেলে দেখতেন 2টো লাশ তখনও শনাক্ত করা সম্ভব। কোথাও একটু ক্ষতচিহ্ন পর্যন্ত নেই। কেবল মনে হয় শরীরটাকে কে যেন ধরে দুমড়ে মুচকে রেখে গেছে, কারণ তারা গুলিতে মরেনি। 25 তারিখের রাতে কামান দেগে প্রাচীর ভেঙে যারা ঢুকেছিল, তারা মেয়েদের সন্ধান বিশেষ পায়নি। ঘরে ঘরে ঢুকে মেয়েদের খোঁজার সময় ছিল না তাদের। এদিকে ওদিকে এলোপাথাড়ি গুলি করে সামনে ঝি চাকর যাদের পেয়েছিল তাদের মেরে চলে গিয়েছিল তারা। আওরাত সন্ধানী সৈনিকেরা এসেছিল 26 তারিখের দিনের বেলা। বেলা তখন 1:30 কি 2টো, জুমার নামাজের সময় তখন। গত রাত্রি থেকে একটানা কারফিউ থাকায় কেউ পালাতে পারেনি। জাঁতিকলে ইঁদুর আটকে থাকার মতো হলের মধ্যেই আবদ্ধ ছিলেন তারা। এবং সকালবেলাটা আশঙ্কায় উদ্বেগে অতিবাহিত হবার পর দুপুরের দিকে মেয়েরা একটু নিশ্চিন্ত বোধ করেছিল। কেন করেছিল তার কোনো কারণ নেই। সম্ভবত দীর্ঘক্ষণ ধরে শঙ্কিত থাকার ক্ষমতা মানুষের নেই। নাকি তারা ভেবেছিল জুমার দিনে কি আর তাদের উপর অত্যাচার করবে ওরা? ওরা মুসলমান না?
যেভাবেই হোক একটু নিশ্চিন্ত বোধ হতেই খিদে পেয়েছিল মেয়েদের। সারা সকাল অভুক্ত, খিদে তো হবেই। ওরা তখন আলু সিদ্ধ ভাতের ব্যবস্থা করে নিয়ে সবে খেতে বসেছিল এবং তখনই আক্রান্ত হয়েছিল। সৈনিকদের আগমন টের পেয়ে পাতের অন্ন পাতে রেখেই তারা ছাদে উঠে গিয়েছিল। ছাদের কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল তাদের। মুসলমান মেয়েরা মনে মনে কলেমা পড়ে আল্লাহর নাম নিয়ে তৈরি হয়ে গেল। একজন হিন্দু মেয়ে ছিল তাদের মধ্যে, সে মনে মনে মা কালীকে স্মরণ করল। তারপর আওরাত লোলুপ রাইফেলধারীদের আবির্ভাব হতেই একসঙ্গে সকলে ঝাঁপ দিল নিচে। খুবই সামান্য ঘটনা, সৈনিকেরা ফিরে চলে গেল। এর জন্য আবার আফসোস কিসের? এতগুলো চমৎকার শিকার যে হাতছাড়া হয়ে গেল, সেজন্য একটু দুঃখ হতে পারত। উত্তর, ঢাকা শহরে আবার আওরাতের অভাব। সকালে গোপনে কয়েকজন সাংবাদিক এসে এই মেয়েদের ছবি নিয়ে গেছে। হয়তো ফিরোজও ছবি নিতেন। একটা ক্যামেরা তার হাওয়াই শার্টের নিচে গোপনে রক্ষিত আছে। কিন্তু গাড়ি থেকে নামতেই কেমন যেন ভয় করতে লাগল। মনে হলো হাঙর সংকুলিত সমুদ্রে একটি ক্ষুদ্র ভেলায় তিনি বসে আছেন। হলের ভাঙা দেয়ালের পানে তাকিয়ে মাত্র কয়েক সেকেন্ড কিছু একটা যেন ভাবতে চেষ্টা করলেন। অতঃপর গাড়িতে স্টার্ট দিতে দিতে বললেন, না ভাবি, যেতে পারবেন না, ভয়াবহ অবস্থা। অবস্থার ভয়াবহতা নিয়ে কেউ আর কোনো প্রশ্ন তুললেন না। গাড়ি এগিয়ে গেল, কিন্তু বেশি দূর যেতে পারল না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কাছে সেনাবাহিনীর 2 জন জওয়ান পথ আটকাল। সামনে 2খানা গাড়ি দাঁড়িয়েছিল। ফিরোজের গাড়ি হলো 3 নম্বর। পরক্ষণেই আরেকখানা গাড়ি এসে থামল ফিরোজের পেছনে। ফিরোজ দেখলেন কেবল তার গাড়ি ছাড়া আর প্রত্যেকটিতেই একটি করে ছোট পাকিস্তানি পতাকা শোভা পাচ্ছে। আর সামনের গাড়িটার নম্বর দেখলেন উর্দুতে লেখা। গতকালও গাড়ির নম্বর ছিল সব বাংলাতে। এক রাতেই তা পাল্টে উর্দু হয়ে গেল। আরেক রাত পেরোলে বাংলার পরিবর্তে সবই উর্দু হয়ে যাবে নাকি? এইভাবে বাংলার অস্তিত্বই বিলুপ্ত করার খোয়াব দেখছে নাকি আমাদের মুসলিম বেরাদরগণ? সে গুড়ে বালি। কিন্তু এটা কি মুশকিলে পড়া গেল? পাকিস্তানি পতাকা লাগিয়ে গাড়ি বের করতে হবে এমন তো জানা ছিল না ফিরোজের। এর জন্য আবার শাস্তি পেতে হবে না তো? হলেও তা কি ধরনের? মনে মনে তিনি একটু ঘাবড়ে গেলেন বইকি। কিন্তু ঘাবড়াবার সময় তো ছিল না, এখন কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ, গাড়ি সার্চ হবে সে পরের কথা, তার আগে কৈফিয়ত দাও। তোমার গাড়িতে ঝান্ডা নেই কেন? জানতাম না বললে রেহাই মিলবে না, ফিরোজ জানতেন। অতএব বুঝতে চেষ্টা করলেন। সকলের গাড়িতে তো পতাকা লাগানোর অধিকার নেই, আর সে অধিকার তো থাকতেও নেই। ফিরোজ পরিষ্কার ইংরেজিতে তার বক্তব্য পেশ করলে পাকিস্তানি জওয়ান তার কিছুই বুঝল না। তবুও প্রচুর বুঝেছে এমন ভান করে বলল, নেই, তোম হামারা সাথ মে চলো। তোমার ওসব কিছু শুনতে চাইনে, আমার সঙ্গে চলো। যেতে হলো। 2 জন মহিলা ও 3 জন শিশু নিয়ে ফুটপাতের উপর একাকী চুপচাপ দাঁড়িয়ে রইলেন সুদীপ্ত। ফিরোজ গেলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের অভ্যন্তরে, যেখানে সেনাবাহিনীর একজন মেজর ছিলেন। এবং ফিরোজের সৌভাগ্য, মেজরটি ছিলেন করাচির অধিবাসী, জাতিতে বালুচ। তিনি ফিরোজের বক্তব্য শুনলেন এবং জওয়ানটিকে আদেশ দিলেন, গাড়িতে ঝান্ডা থাকার দরকার নেই, যাও। জওয়ানটি ফিরে এসে প্রত্যেকটি গাড়ি থেকে পতাকা নামিয়ে ফেলার হুকুম জারি করল। কিন্তু ফিরোজের পেছনের গাড়িটা ছিল হাইকোর্টের একজন জাস্টিসের। তার গাড়ি থেকেও পতাকা নামাতে হবে নাকি? না বললেও চলে, তার গাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকা ছিল না, ছিল হাইকোর্টের নিজস্ব পতাকা। এ আবার কি ধরনের ফিলাগ? জওয়ানটি কয়েক সেকেন্ড পতাকাটাকে দেখল এবং ভাবল, স্বাধীন বাংলার পতাকা সে বিস্তর দেখেছে, এটা সে জিনিস নয়। তবে কোনো বিদেশি কূটনীতিক মিশনের পতাকা? না তো। গাড়ির মালিক এই তো দাঁড়িয়ে আছেন, দিব্যি মালুম হচ্ছে দেশি আদমি এবং বাঙালি। তাহলে দূর, আর চিন্তা করা যায় না, গাড়িতে পতাকা থাকবে না কারো। মেজর সাহেব বলে দিয়েছেন, ব্যাস ওই নিয়মই চলবে, পতাকা নামিয়ে ফেলো।
নীরবে পতাকা নামিয়ে গাড়ির ভেতর রাখা হলো। আইনের বিচার নেই যেখানে, সেখানে বিচারকের সম্মানই বা থাকে কোথায়? অতঃপর গাড়ি সার্চ করার পালা। ফিরোজদের গাড়িতে আলপনা আঁকা একটা লক্ষ্মীর ভাঁড় দেখেই এক লাফে দুপা পিছিয়ে গেল জওয়ানটি। ওরে বাবা, বোমা নাকি? না, ওটা যে বোমা নয় সেটা প্রমাণ করতে হিমশিম খেতে হলো ফিরোজকে, এবং শেষ পর্যন্ত ভেঙে দেখিয়ে তবেই রেহাই পাওয়া গেল। লক্ষ্মীর আলপনা দেয়া সুন্দর গোল ভাঁড়টা চারদিক বন্ধ, কেবল একটি ফুটো দিয়ে ভেতরে পয়সা ফেলা যায়। ভাঁড়টা এলার ভারী পছন্দ হওয়ায় আজ সকালেই মীনাক্ষী ওটা তাকে উপহার দিয়েছেন। এবং খালা তখন তার এমনি এমনি দেওয়া যায় না, ওর মধ্যে 5 টাকার একখানা নোটও দিয়েছিলেন। ফিরোজ ওটাকে ফুটপাতে ভেঙে দিতেই নোটটা ছিটকে পড়ল এক পাশে। তাজ্জব কা বাত, বোমার ভেতর থেকে টাকা বেরিয়ে আসতে জওয়ানটি কখনো দেখেনি। তাড়াতাড়ি সে নোটখানা কুড়িয়ে নিয়ে ফিরোজদের একখানা সালাম ঠুকে সরে দাঁড়াল। আপ চলে যাইয়ে। তারা চলতে শুরু করল। চুপচাপ সকলে গাড়িতে চড়ে বসল, কথা বলার প্রবৃত্তি কারো নেই। কিন্তু ফিরোজের মনের জোর বোধহয় মোটামুটি বজায় ছিল। নাকি সবাই যেখানে ঘাবড়ে যায় সেখানে কারো না কারো মনে কোনো একটা অদৃশ্য একটা শক্তি উড়ে এসে বাসা বাঁধে। ফিরোজের মনে হচ্ছিল তার সঙ্গের এতগুলি নারী পুরুষকে বাঁচানোর চেষ্টা তাকেই করতে হবে। তাতে আনন্দ আছে না? দায়িত্ব ঘাড়ে এসে চাপলে তাকে শুধুই বোঝা হয়। একটা পৌরুষ তখন মাথা চাড়া দিয়ে ওঠে। পৌরুষের উদ্বোধনী পুরুষের পক্ষে আনন্দের। একটু এগিয়ে একপাশে কতকালের প্রাচীন কালী মন্দির, আরেক পাশে বাংলা একাডেমি। দুটোই ছিল ওদের চক্ষুশূল। ওই দেখো না, গোলার আঘাতে বাংলা একাডেমির একাংশ কেমন ঝাঁঝরা করে দিয়েছে। মাত্র একাংশ, কি জানি শহীদ মিনারের দুর্ভাগ্য থেকে কি করে যে বাঁচল ওটা। কি করে এখনো টিকে রইল এই কালীবাড়ি? অবশ্যই কালী মন্দিরের সম্মান রক্ষা পায়নি। পাকিস্তানি দুর্বৃত্তরা ওর ভেতরে প্রবেশ করেছিল। সেখানে সেবায়েত কতজন ছিলেন কেউ জানে না, কিন্তু হানাদাররা জীবিত একটাকেও রাখেনি। শেষ পর্যন্ত কালী মন্দিরটাকে রাখবে তো? না, রাখতেও পারে। বাইরের জগতের সামনে এতগুলি সেবায়েত হত্যার কৈফিয়ত খাড়া করতে হবে না? বিচ্ছিন্নতাবাদীরা মন্দিরে প্রবেশ করে সেখান থেকে পাক ফৌজের ওপর গুলি চালাচ্ছিল। অগত্যা পাক ফৌজকে তখন কামান দাগাতে হয়েছিল মন্দির লক্ষ্য করে। তার ফলেই মারা গেছেন মন্দিরের সেবায়েতগণ। বিশেষ করে ওই সেবায়েতগণকেই হত্যা করা আমাদের সেনাবাহিনীর অভিপ্রায় ছিল না। এই ধরনের কোনো যুক্তির আড়ালে নিজের অপকর্মের সাফাই গাওয়ার দরকার ওই দুর্বৃত্তদের অতি শীঘ্রই হতে পারে। তখন প্রশ্ন উঠবে, তোমাদের কামানের গোলা বেছে বেছে কেবল মানুষ হত্যা করল, মন্দিরের গায়ে কোনো আঁচড়ই লাগল না, এ কেমন কথা? অতএব শীঘ্রই হয়তো দেখবে, সুদীপ্ত কথা তুলেছিলেন, মন্দিরের কিয়দংশরা ভেঙে রেখে দেবে, অথবা গোটা মন্দিরটাকেই গোড়া শুদ্ধ উপড়ে ফেলতে পারে। তখন বলতে পারবে ওখানে মন্দিরই ছিল না কোনো কালে। অতএব সেবায়েত হত্যার কথা শত্রুদের বানানো কাহিনী। বেকুবদের পক্ষে কিছুই অসম্ভব নয়। ওই মন্দিরের কত ছবি কতজনের কাছে আছে সেই হিসেব হয়তো মনেই থাকবে না। আর একটু এগোতেই শেরেবাংলা ফজলুল হকের মাজার, তার পাশে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিন। জীবদ্দশায় ফজলুল হক ও সোহরাওয়ার্দী পূর্ব বাংলার স্বার্থ নিয়ে কথা বলেছিলেন। নানাভাবে নানা সময়ে সেজন্য তাদেরকে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কোপ দৃষ্টিতে পড়ে লাঞ্ছনা সইতে হয়েছিল। পক্ষান্তরে খাজা নাজিমুদ্দিনের সমগ্র জীবনে একটিও কর্ম নেই যার সঙ্গে বিশেষ করে বাঙালির স্বার্থ জড়িত ছিল। অতএব এই দুই দেশনায়কের পাশে খাজা নাজিমুদ্দিনের নাম উঠতেই পারে না। এই নিয়ে ক্লাবের আড্ডায় একদিন তর্ক উঠেছিল। মাজারের কাছে আসতেই সে কথা সুদীপ্তর মনে পড়ল। না, নিজে তিনি তর্কে যোগ দেননি, কেননা ওইসব রাজনীতির ব্যাপার ভালো বোঝেন না তিনি। বস্তুত নিজে তিনি তাই মনে করেন। চুপচাপ শুনেছিলেন ওদের কথা। একজনের বক্তব্য ছিল,
শেরে বাংলা সোহরাওয়ার্দীর সঙ্গে নাজিমুদ্দিনের মাজার কেমন খাপ ছাড়া দেখায়। ওটা বরং করাচিতে জিন্না কিংবা লিয়াকত আলীর পাশে মানানসই হতো। তা যদি বলেন তবে তো সোহরাওয়ার্দীর কবর হওয়া উচিত ছিল কলকাতায়। শরৎ বোসের সঙ্গে স্বাধীন যুক্ত বাংলার কথা তুলে একসময় ভদ্রলোক জন্মলগ্নেই পাকিস্তানকে ছুরিকাঘাত করতে চেয়েছিলেন, এবং ঠিক ওই কাজটির জন্যেই সোহরাওয়ার্দীর আর সকল ভুলভ্রান্তি চাপা পড়ে যাবে। তিনি ভবিষ্যতে বাঙালির কাছে ন্যাশনাল হিরোর মর্যাদা পাবেন। প্রতিপক্ষ এ কথায় ক্ষিপ্ত হয়েছিলেন। ঘটনাটা 1969 মার্চের। তখন পর্যন্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছেদ করার কল্পনা কারো মাথায় ছিল না। কোনো কালেই কি সে কল্পনা কারো মাথায় জাগত? 71 এসে যদি ইয়াহিয়া টিক্কার গণহত্যা শুরু না হতো, তাহলে 25 মার্চের ওই হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী, শরৎ বসুর সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের চিন্তা এখন অধিকাংশ বাঙালি বুদ্ধিজীবীকে পেয়ে বসেছে। বুদ্ধিজীবীদের দোষ নেই। পাকিস্তানিরা তো প্রমাণ করে দিয়েছে বাংলা ও পাকিস্তান দুটো আলাদা দেশ। বাংলাকে ওরা যদি বিদেশি না ভাববে, তাহলে এমন নির্বিচার গণহত্যা সেখানে চালাতে পারে? যতই অমানুষ হোক, নিজের দেশের লোককে এমন কুকুর শেয়ালের মতো তাড়িয়ে ধরে মারতে পারে কেউ? ওরা হাইকোর্টের কাছে গাড়ি ঘুরিয়ে শান্তিনগরের দিকে মোড় নিলেন। রাজারবাগ পুলিশের সদর দফতর দেখলেন। দেয়ালের প্রকাণ্ড আয়তনের গর্তগুলি পশ্চিম পাকিস্তানিদের বিরাট মুখভঙ্গির প্রতীক হয়ে তাদের দিকে ব্যঙ্গ ছুঁড়ে দিচ্ছে। বাংলাদেশের বাড়িঘরগুলোর উপর কি অবাধ অধিকার! যেখানে ইচ্ছে কামান দেগে বড় বড় ফুটো বানিয়ে দাও, যেখানে ইচ্ছে আগুন দাও, ধুলোর সঙ্গে মিশিয়ে দাও, যা তোমার মর্জি। মনে মনে অসম্ভব রকমের তেতে উঠলেন ফিরোজ। ওদের মর্জির ওপর আমাদের জীবন! ইস, কিভাবে আগুন দিয়ে সারা এলাকাটাকে জ্বালিয়েছে! পুলিশরাও সব আওয়ামী লীগের লোক ছিল নাকি? সকালবেলার হাসিম শেখের কথা সুদীপ্ত স্মরণ করলেন। আর ফিরোজ? তিনি তখন ভাবছিলেন এখানে কয়েকটি ছবি নেওয়া যায় না? ওরে বাবা, লোহার টুপিধারী খবিশগুলো রাইফেল হাতে কিভাবে তাদের পানে তাকাচ্ছে দেখেছ? অন্য কেউ কোথাও না থাক, খবিশগুলো ঠিকই আছে। ফিরোজ তার গাড়ির গতি সামান্য একটু মন্থর করেছিলেন মাত্র, একেবারে থামাননি। কিন্তু একজন সৈনিক তাকে একেবারেই থামবার নির্দেশ দিল। অগত্যা থামতে হল। বিশ্ববিদ্যালয় এলাকার মতো এখানেও আবার গাড়ি তল্লাশি হবে বোধহয়। অতএব গাড়ি থামতেই ওরা নামলেন। প্রথমে নামলেন সুদীপ্ত, তারপর ফিরোজ, এবং ফিরোজ নেমে মেয়েদের নামার পথ করে দিতে গেলেন। কিন্তু থমকে গেলেন সুদীপ্তর অবস্থা দেখে। সুদীপ্ত নামতেই রাইফেলের নল এসে ঠেকেছিল তার বুকে। গুলি করবে নাকি? ফিরোজ বিবর্ণ হয়ে গেলেন। কি অদ্ভুত প্রশ্ন রে বাবা! তুম বাঙালি হ্যায় না বিহারি হ্যায় না হিন্দু হ্যায়, বলো? তুমি বাঙালি না বিহারি না হিন্দু? এ কোন ধরনের শ্রেণীকরণ? শ্রেণীকরণ সম্পর্কে জ্ঞান থাকে কাদের? কিন্তু এত সব প্রশ্ন নিয়ে আন্দোলিত হবার মতো অবকাশ তখন সুদীপ্তর ছিল না। এই মুহূর্তে সামান্য ভুলের মাসুল অতি চরম হতে পারে। তিনি এই ব্যাপারে ইতিমধ্যেই কেমন একটা অলৌকিক শক্তি আয়ত্ত করেছেন যেন। ঠিক সময়ে ঠিক উত্তরটি মুখে এসে যায়। তিনি বললেন, হাম মুসলমান হ্যায়, হাম পাকিস্তানি হ্যায়। কিন্তু না, এই উত্তরে পাকিস্তানি জওয়ান খুশি হল না। এ ধরনের ঘোরানো প্যাঁচানো জবাব সে জানেন। কেউ তেমন জবাব দিলে তা সে বরদাস্ত করতেও রাজি নয়। অতএব সুদীপ্তকে একটা ধমক খেতে হল। ওইসব চলবে না, সোজা আমার জবাব দাও, সিধাবাদ কাহো। সুদীপ্ত তখন সিধা কথাই বললেন, না, সবটাই তার সত্য নয়, কিছুটা সত্য এবং অনেকখানি মিথ্যা। তিনি বললেন তিনটের কোনোটাই তিনি নন। তিনি কলকাতা থেকে এসেছেন, তিনি মোহাজের। তবে তার পূর্বপুরুষ বিহারী ছিলেন বটে, কিন্তু দাদার আমল থেকে ঢাকায় আশ্রয় নিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তোমাকে তাহলে এখন ছাড়া যায় মনে হচ্ছে। সুদীপ্তকে ছেড়ে রাইফেলের নল এবার প্রসারিত হল ফিরোজের পানে। ফিরোজ আবার উর্দু বলতে পারেন না,
হয়তো শিখলে পারতেন, শেখেননি। পশ্চিম পাকিস্তানিরা যেমন বাংলা শিখতে চায় না, তেমনি আমাদের উর্দু শিখতে চাওয়া উচিত নয়, এমনই একটা যুক্তি ফিরোজের দিক থেকে ছিল। কিন্তু ফিরোজের যুক্তি সকল বাঙালি মানেন না। তারা পাল্টা যুক্তি খাড়া করেন, তুমি অধম, তাই আমি উত্তম হইব না কেন? হ্যাঁ, তাই হও, চিরকাল উত্তম হতে গিয়েই তো মরেছ বাবা। কিন্তু এখন যে ফিরোজেরই মরণ। সুদীপ্ত চট করে বলে উঠল, উন লোক মেরা গাড়িকে ড্রাইভার হ্যায়। হ্যাঁ, ড্রাইভার হতে পারে, প্যান্ট বা হাওয়াই শার্ট খুব একটা কেতা দুরস্ত নয়, এমন পোশাক ড্রাইভারদেরও হতে পারে। সুদীপ্তকে একটা সালাম ঠুকে সৈনিকটি তার স্বস্থানে দাঁড়াতে গেল। মালিবাগের মোড়ে এখানে ফারুক ইকবালের কবর ছিল না? এই তো কয়েকদিন মাত্র আগে মিছিল পরিচালনা করার সময় পাকিস্তানি জওয়ানদের গুলিতে নিহত হয়েছিল তরুণ কলেজ ছাত্র ফারুক ইকবাল। তার স্মৃতিকে অমর করার জন্যে এই তো এখানে মালিবাগের মোড়ে এই ক্ষুদ্র গোল পার্কে তার কবর দেওয়া হয়েছিল। সে তো এই মার্চ মাসেরই কথা। কিন্তু কবরও চুরি যায় নাকি? সত্যই ওরা ফারুক ইকবালকে কবর থেকে চুরি করে কেবল স্তূপাকার ইটগুলো কোনো মতে এখনো কবরের সাক্ষ্য বহন করছে মাত্র। হায় হায়, এতদিন পরে কি ছিল কবরে? কয়েকখানা হাড় বই তো নয়। তা হোক, তবু সে তো বিপ্লবীর হাড়। প্রত্যেকটি বিপ্লবী দধিচি। দধিচির হাড়ে বজ্র নির্মিত হয়েছিল, সেই বজ্র যা দিয়ে অসুর ধ্বংস করে স্বর্গের পুনরুদ্ধার সম্ভব হয়েছিল দেবতাদের পক্ষে। পাকিস্তানিরা অসুর ছাড়া কি? কিন্তু একটি বিপ্লবীর কঙ্কাল চুরি করে তারা করবে কি? ফারুক তো একজন নয়। ফারুকের মা তো কান্না জড়িত কণ্ঠে সেই কথাই বলেছিলেন ফারুকের বন্ধুদের লক্ষ্য করে, তোমাদের মধ্যেই আমার ফারুক বেঁচে রইল বাবারা, তোমরা আমাকে মা ডেকেছ, তোমাদের মধ্যেই ফিরে পেয়েছি আমার ফারুককে। হ্যাঁ, বাংলাদেশ আজ শত শত ফারুকে ভর্তি হয়ে গেছে। সুদীপ্ত মনে মনে ফাতেহা পাঠ করলেন। ফিরোজের কিন্তু সে কথা মনেই এলো না। কি করে প্রতিশোধ নেওয়া যায় সেই কথাটাই তীব্রভাবে কয়েকবার ঘুরপাক খেল তার মনের মধ্যে। আর মেয়েরা? বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের কাছেই তারা মুখ বধির হয়ে গেছেন। মীনাক্ষী তো বটেই, আমিনাও মনে মনে আল্লাহকে ডেকে চলেছেন চোখ কান বন্ধ করে। ফিরোজ তার বন্ধু ও বন্ধুপত্নীকে নিয়ে তার চাচার বাসায় উঠলেন। মালিবাগের একটা গলিতে ফিরোজের এক চাচা থাকেন। তার বাপের চাচাতো ভাই, জামাতে ইসলামের সমর্থক। কিন্তু তাতে কি, ওতে চাচা ভাইপো সম্পর্কে কখনো ফাটল সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের প্রবল আধিপত্যের সময় চাচা দিব্যি দাড়িতে হাত বুলিয়ে ঘুরে বেরিয়েছেন। ভাইপো ফিরোজ থাকতে তার ভাবনা কি? ভাইপোকে আভাসও দিয়েছিলেন জামাতে ইসলামের সাথে সম্পর্ক ত্যাগ করবেন তিনি। মৌলানা মওদুদিয়ার আগের মতো নেই, তিনিও খালি পশ্চিম পাকিস্তানের স্বার্থই দেখছেন, ওই দলের সাথে আর সম্পর্ক রাখা যায় না। না, এই সকল কথা ফিরোজ 16 আনা বিশ্বাস করেছিলেন এমন নয়, কেবল এইটুকু বুঝেছিলেন যে চাচা তার সাহায্য চান। জামাতে ইসলামের কাজ করছেন বলে আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন তিনি। হ্যাঁ, যেইভাবে ওই জামাতে ইসলাম নির্বাচনের সময় আওয়ামী লীগের কুৎসা রটিয়েছিল, তাতে নির্বাচনের পর তার ভীত হওয়ার কারণ কিছু ছিল বইকি। কিন্তু আওয়ামী লীগ চাচা তোমাদের মতো পার্টি নয়, ফিরোজ মনে মনে বলেছিলেন আর হেসেছিলেন। তোমরা বৃথায় ভয় পাচ্ছ চাচা। অবশ্য তোমরা জিতলে আওয়ামী লীগকে এবার যে সাতঘাটের পানি খাওয়াতে সেটা তোমরাও জানো, তাই এখন নিজেরা সেই ভয়ে ভীত হচ্ছ। কিন্তু চাচা, আওয়ামী লীগ নির্ভেজাল গণতন্ত্রে বিশ্বাসী, এটা মনে রেখো। ফিরোজ মনে রেখেছিলেন। ব্যক্তিগতভাবে চাচা তার হিতাকাঙ্ক্ষী, সেই ধারণাতেই এসে উঠেছেন চাচার বাসায়। আমিনাকে নিয়ে নাজমা ভেতরে চলে গেছেন। এই বাড়িতে মীনাক্ষী নাজমা, শুধুই নাজমা। মীনাক্ষী শব্দটা চাচা শ্বশুরের ভারী অপছন্দ, অতএব সুদীপ্ত শব্দটাও চাচার পছন্দ হবে না, এটা ফিরোজ জানতেন। তিনি সুদীপ্তর পরিচয় দিলেন, ইনি শাহিন, ইউনিভার্সিটির একজন সিনিয়র লেকচারার, আমার বন্ধু। ইউনিভার্সিটির টিচার?
এ তো বহুত ভয়ের কথা বাপ। ইউনিভার্সিটির কথা শুনলেই মিলিটারি আজকাল ক্ষেপে উঠতেছে। তাই নাকি? তাহলে তো চাচা তোমার বাড়িতে রাত্রি যাপনের বাঞ্ছাটা পরিত্যাগ করতে হয়। কিন্তু এসেই তো আর ওঠা যায় না। হাতের ঘড়ি দেখে নিলেন ফিরোজ এবং ঠিক করলেন 5 মিনিট পরেই উঠে পড়বেন। কিন্তু 2 মিনিট পরেই চাচা তার গাড়ির চাবি চেয়ে বসলেন। এই একটু বাপ যাবো আর আসবো, 5 মিনিটের বেশি লাগবে না। কিন্তু চাচা আমরা তো বেরোবো এক্ষুনি। আজকের রাতটা না হয় বাপ গরিবের বাড়িতে থেকেই গেলে ক্ষতি হবে তাতে? আমার একটু বাইরে যাওয়া বিশেষ দরকার, অথচ গাড়িতে তৈল নাই। ভাইপো হয়ে আমার মুশকিল আসান করবে না একটু? তা তো করতেই হবে। ভাইপো যখন হয়েছেন তখন চাচার সুবিধা অসুবিধা দেখতে হবে বই কি। তাছাড়া একটা রাত চাচা তো থেকে যেতেই বলেছেন। হ্যাঁ, থাকতেই হবে। আজ আর পথে বেরোনোর প্রবৃত্তি নেই। অতএব 5 মিনিট কেন, 25 মিনিট কাটিয়ে আসুন না। কে বাধা দিতে যাচ্ছে? ফিরোজ চাবি বের করে দিলেন। কিন্তু চাচার গাড়ি কি কেবলই তেলের জন্য অচল হয়ে আছে? এত শীঘ্র দেশে তৈল সংকট সৃষ্টি হয়েছে নাকি? না বোধহয়। কিন্তু সত্যি যদি এরই মধ্যে তেলের সংকট সৃষ্টি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সত্যই পাকিস্তানি শাসকদের মনে বাংলাদেশ ঘিরে কোনো দুরভিসন্ধি ছিল না। অথচ দুরভিসন্ধি ছিল। ফেব্রুয়ারি মাসে সারা এয়ারপোর্টের বিমান বিধ্বংসী কামান ও রাডার দিয়ে সাজানো হয়েছিল কি ওর শোভা বাড়ানোর জন্য? তখন থেকেই দেশের মাসরিকি মুলুকে তলে তলে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিল বর্বর ক্ষমতালোলুপ ইয়াহিয়া আর তার দলবল। অতএব নিঃসন্দেহে গাড়ির তেলও প্রচুর পরিমাণে মজুদ রেখেছে তারা। অতএব তেলের সংকট সৃষ্টি হতেই পারে না। হ্যাঁ, ফিরোজের অনুমান সত্য ছিল। চাচার গাড়ি কিছুকাল থেকে অকেজো হয়ে পড়েছিল। কেন থাকবে না? কিনলেন তো একখানা পুরনো ফিয়াট গাড়ি। গাড়ি যদি কিনবে চাচা, তাহলে কি অত কৃপণতা করলে চলে? এইভাবে চাচাকে কেন্দ্র করে ফিরোজ সুদীপ্তর কাছ থেকে যেন বহু দূরে সরে গিয়েছিল। অতএব ফিরোজের পাশের সোফাতে বসে থেকেও সুদীপ্ত এখন ভীষণভাবে একাকী হয়ে পড়েছেন। কিন্তু ইচ্ছে করলেই তো এখন একটা কথা বলে তিনি ফিরোজকে নিজের সঙ্গী করে নিতে পারেন। এসো না ভাই, যতক্ষণ আছি আমরা একসঙ্গে থাকি। কিন্তু না, কিচ্ছু ভালো লাগছে না। একটি কথাও বলতে ইচ্ছা করছে না। কোনো মতে একটু ঘুমিয়ে পড়া যায় না এখন? মীনাক্ষী ভাবির সঙ্গে মেয়েটিকে চেনা মনে হচ্ছে। হ্যাঁ, তারই এক ছাত্রী হামিদা। হামিদার কপালে সেই টিপ নেই। ফিরোজের চাচার বাড়ির টিপ পরে আসার সাহস হয়নি বোধ হয়। কিন্তু বাড়িতে আসার তার দরকারটাই বা কি? চট করে ফিরোজের চাচার সঙ্গে হামিদার কোনো আত্মীয়তার কথা সুদীপ্তর মনে হল না। হয়তো প্রতিবেশী হবে, হয়তো মীনাক্ষীদের সঙ্গে আগে থেকেই জানাশোনা আছে। মেয়েটি সুদীপ্তর দিকে তাকালো না, নাকি তার অজ্ঞাতে একসময় তাকিয়েছিল, তিনি টের পাননি। না না, তা কি করে হয়? তার কোনো ছাত্র বা ছাত্রী তাকে দেখে না চেনার ভান করবে, এটা হতেই পারে না। নিশ্চয়ই মেয়েটি তাকে দেখেইনি। মীনাক্ষী তার স্বামীর সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিল। একে চেনো? একটু দুঃসম্পর্কে আমার মামাতো বোন। তোমার চাচা আবার এর মায়ের খালাতো ভাই। এবার অনার্সে 2nd ইয়ার। আদব দুলে ভাই। আদব। এখানে কবে এসেছো তোমরা? তোমরা নয়, তুমি। ও একাই এসেছে, সপ্তাহখানেক হলো। থাকতো রোকেয়া হলে। রোকেয়া হল থেকে অবশ্য নিজের ইচ্ছায় সে এখানে আসেনি। বোনের টেলিগ্রাম পেয়ে ফিরোজের চাচা নিজে গিয়ে হামিদাকে তার বাসায় নিয়ে এসেছেন, অর্থাৎ বাঁচিয়েছেন। হলে থাকলে কি দশা হতো ফিরোজ জানেন না। আসবার পথে সাহস করে হলের মধ্যে ঢুকতে পারলে তবু কিছুটা টের পেতেন। তিনি শুধালেন, শেষ পর্যন্ত তোমাদের হলে কজন মেয়ে ছিল জানো নাকি? ঠিক জানি না, 12-14 জন হতে পারে। ওদের ভাগ্যে যে কি ঘটেছে কে জানে। হ্যাঁ, এখনো সব খবর সকলে জানে না। একটা জনরব ছড়িয়েছে 12-14টি মেয়ে মারা গেছে, আর ধরে নিয়ে গেছে 10-12 জনকে। কিন্তু হামিদার উক্তিতেই ফিরোজ বুঝলেন অত মেয়ে হলে ছিল না। স্যারদের খবর কিছু জানেন নাকি দুলাভাই?
শুনেছি 12 থেকে 15 জন মারা গেছেন। আমি তো সকলকে চিনি না, নামও মনে নেই সকলের। এই অবস্থায় মনে রাখা সম্ভব নয়, তবু যে কয়জনের নাম মনে ছিল ফিরোজ বলে গেলেন। ডক্টর গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মনিরুজ্জামান, ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর ফজলুর রহমান, ডক্টর মুক্তাদির। আর নাম মনে আসছে না। ফিরোজ থামলেন। হামিদা শুধালো, সুদীপ্ত স্যার? সুদীপ্ত মানে সুদীপ্ত শাহিন? তারও মৃত্যু সংবাদ উঠেছে নাকি? ফিরোজ বললেন, কোন সুদীপ্তর কথা বলছো তুমি? তোমার সামনেই তো একজন সুদীপ্ত বসে আছে। হোমা, তাই তো, সুদীপ্ত স্যারই তো। হামিদা ভালো করে তাকিয়ে এবার চিনতে পারল, কিন্তু প্রথমে চিনতে পারেনি। এ কি চেহারা হয়েছে স্যারের! হামিদা তাড়াতাড়ি উঠে গিয়ে পায়ে হাত দিয়ে সালাম করল। ফিরোজ বলল, হামিদার অন্যায় কিছু হয়নি সুদীপ্ত। এই কদিনে একেবারে অন্যরকম হয়ে গেছো তুমি। তার উপর আজ শেভও করনি। দুপুর অবধি ঘুরে ঘুরে চেহারাটাকে কেমন ক্লিষ্ট করে তুলেছ। তুই সুদীপ্ত ভাইয়ের ছাত্রী? মীনাক্ষী বললেন। তুই না হিস্ট্রি নিয়েছিলি শুনেছিলাম? প্রথমে তাই কথা ছিল বটে, তবে শেষ পর্যন্ত ইংরেজিতেই ভর্তি হয়েছে সে। কিন্তু সে কথা হামিদা আর বলতে পারল না বোনকে। সে ততক্ষণে কেঁদে ফেলেছে। যার মৃত্যু সংবাদ দ্রুত জেনে সারা চিত্ত বেদনা মথিত হয়েছে, সহসা তাকে জীবিত দেখলে প্রাণে যে আনন্দ বাজে, সেই আনন্দের আঘাতে উদ্গত অশ্রু হামিদার চোখে। কিন্তু হামিদা যা শুনেছিল তার শোনা কি অস্বাভাবিক ছিল? 23 নম্বর বিল্ডিং যেভাবে আক্রান্ত হয়েছিল, তাতে ওর মধ্যে কারো কি বাঁচার কথা? ওই বিল্ডিংয়ের সকলেই মৃত বলে খবর রটেছিল। হামিদা নিজেকে সামলে নিয়ে বলল, স্যার, যখন শুনলাম আমাদের ডিপার্টমেন্টের মোর্শেদ স্যার, গুহ ঠাকুরতা স্যার আর আপনি তিনজনই জল্লাদদের হাতে খতম হয়ে গেছেন, তখন কি যে অবস্থা হলো আমাদের! মোর্শেদ স্যার নিখোঁজ, তার সম্পর্কে কেউ কিছু জানে না, তবে আমার ধারণা তিনি বেঁচে আছেন। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুন। আফিয়ার কথা মনে আছে স্যার? আফিয়া? দেখলে চিনতে পারব। ছাত্রছাত্রী অনেককেই দেখলে চেনা যায়, কিন্তু নাম বললেই গোলমাল বাঁধে। অনেক মুখ ভেসে ওঠে, তার মধ্যে কোন নামটা কার তা ঠিক করা যায় না। স্যারকে নীরব দেখে হামিদা আরও পরিচয় দিল আফিয়ার। সেই যে স্যার মেয়েটা, হাত ভরে চুরি পড়ে, আর কখনো ইংরেজিতে কথা বলে না। হ্যাঁ, মনে পড়েছে। হামিদা সেই মেয়ের কথা বলছে যাকে ইংরেজি বিভাগের ছাত্রী বলে মনে হয় না। বড় বেশি বাঙালিনী। আর আমাদের সঙ্গে এক গ্রুপে টিউটোরিয়াল ছিল স্যার। আর বলতে হবে না, এবার পুরোপুরি তাকে চিনেছেন সুদীপ্ত। তার স্বামী তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। কি হয়েছে তার? ওর স্বামীকে আর্মিরা মেরে ফেলেছে। ঘর থেকে ডেকে নিয়ে বাইরে আফিয়ার চোখের সামনে গুলি করে মেরেছে। গতকাল পাশের বাড়িতে সে তার ভাইয়ের কাছে এসে উঠেছে। এই সংবাদের আজ যেন কোনোই গুরুত্ব নেই। কেউই গুরুত্ব দিল না আফিয়ার ট্র্যাজেডিকে। ছাত্রছাত্রীদের কোনো দুঃসংবাদ সুদীপ্তকে আদৌ স্পর্শ করেনি, এমন কখনো ইতিপূর্বে হয়নি। কিন্তু আফিয়া তো কেবলই ছাত্রী নয়, তারই এক সহকর্মীর স্ত্রী। তবু আফিয়ার জন্য মনে তেমন প্রতিক্রিয়া হচ্ছে কই? অন্য সময় হলে 69 সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর শামসুজ্জোহা মিলিটারির গুলিতে মারা গেলে কত বিক্ষোভ পড়ে গিয়েছিল, এবং তা কেবলই রাজশাহীতেই নয়, প্রদেশের সকল বিশ্ববিদ্যালয়েই। আর এখন যাগ্গে, সে কথা আর ভেবে লাভ কি? সকলকে নিশ্চুপ থাকতে দেখে হামিদা আবার বলল, আর সবচেয়ে দুঃখের কথা কি জানেন স্যার? আফিয়ার স্বামীর লাশ পর্যন্ত ওরা দেয়নি। কোথায় নাকি গর্ত করে পুঁতে ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল অধ্যাপককেই ওরা অমনি করে মাটি চাপা দিয়েছে। ধর্মীয় বিধান অনুসারে সৎকারটুকু পর্যন্ত করতে দেয়নি। কে জানে, হয়তো একই গর্তে একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুয়ে আছেন কোনো পকেটমারের সঙ্গে জড়াজড়ি হয়ে। এমনটা করা কি উচিত হয়েছে? সুদীপ্ত ভাবছিলেন। আর ফিরোজ ভাবছিলেন, ঠিক ওই রকম ছাড়া ওই খবিশটা আর করবেটা কি শুনি? অধ্যাপক তো কখনো দেখেনি জীবনে। দৌড় তো সেই মক্তবের ওস্তাদজি পর্যন্ত। তারপর থেকেই শুরু হয়েছে লেফট রাইট। বর্বরদের সঙ্গে একত্র বাসের এই হচ্ছে জ্বালা। জীবনের মূল্যবোধ যাদের মধ্যযুগীয়,
তাদের পাশে আধুনিক চেতনাকে পদে পদে বিড়ম্বনা সইতেই তো হবে। কিন্তু আর নয়, এর অবসান এখন চাই চাই। আচ্ছা দুলা ভাই, এই যে আপনাদের পার্টি নিষিদ্ধ ঘোষণা করা হলো, এরপর আপনারা করবেনটা কি? হামিদা প্রশ্নটা করতে চেয়েছিল খুবই সরলভাবে, কিন্তু ফিরোজ সহসা যেন তার চাচার মানসিকতা ওই কণ্ঠস্বরে লক্ষ্য করলেন। সেটা অবশ্য ফিরোজেরই দোষ। তিনি যদি সকল ঝোপেই বাঘ দেখতে শুরু করেন, তাহলে লোকে সেজন্য করবে কি? হামিদার একটি সরল প্রশ্নের উত্তরে ফিরোজ যা বললেন তা যেন তার চাচাকে শোনানোর জন্য। কে আর করব? তোমার মামাদের প্রেসিডেন্টের কাছে গিয়ে নাকে খত দিয়ে বলবো, যা হবার হয়েছে এবার মতো মাফ করে দিন। আর কখনো বলবো না যে আমরা বাঙালি, আর কখনো গণতন্ত্র চাইব না, অর্থনৈতিক ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের সঙ্গে সমতা দাবি করব না, বাংলা ভাষাও ভুলতে চেষ্টা করব, রবীন্দ্রসঙ্গীত শুনলে কানে আঙ্গুল দেব, আর পরিশেষে তোমার মামার মতো দাড়ি রেখে দেব। এত দুঃখেও সুদীপ্তর হাসি পেল। হ্যাঁ, ফিরোজের ওইভাবে কথা বলার অধিকার আছে বটে। হামিদা না হয় তার ছাত্রী, ফিরোজের তো শালিকা। কিন্তু শালিকার ভূমিকায় হামিদা ভয়ানক অযোগ্য প্রমাণিত হল। হয়তো সম্মুখে একজন শিক্ষকের উপস্থিতি তার কারণ। হামিদা শুধু বলল, আমি কিন্তু দুলাভাই রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, এবং ইংরেজি পড়ছি বলে বাংলা ভুলতে চাই তাও নয়, অতএব আমাকে আপনার এইভাবে কথা বলা উচিত নয়। সুদীপ্ত দেখলেন এবার তাকে হস্তক্ষেপ করতে হয়। ওরা দুজনেই পরস্পরকে ভুল বুঝেছে এবং এতক্ষণের স্বাভাবিকতা থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়েছে। একজন বন্ধু এবং একজন ছাত্রী, দুজনের কথাই মনে রেখে সুদীপ্ত বললেন, ফিরোজের সঙ্গে তোমার সম্পর্কটাকে মনে রেখে কথা বলো হামিদা। কিন্তু হায়, কি উদ্দেশ্যে তিনি কথাগুলি বললেন আর তার ব্যাখ্যা কি হল? মীনাক্ষী টিপ্পনি কাটলেন, আপনি বুঝি এখানেও মাস্টারি শুরু করলেন? ওই বদভ্যাসটা যে ছাড়তে পারিনি ভাবি, বিশেষ করে ছাত্রী পেলে। কণ্ঠস্বরটা ফিরোজের, কিন্তু একজন ছাত্রীর সামনে কি এমন করে বলাটা ঠিক হলো ফিরোজের? সুদীপ্তর তাকানোর ভঙ্গি দেখেই ফিরোজ বুঝেছিলেন তার বন্ধু মনে আঘাত পেয়েছেন। কিন্তু বন্ধু এখন আঘাত পেলে চলবে কেন? এই তো কিছুক্ষণ আগেই বেশ উপদেশ বিতরণ চলছিল। এখন সেই উপদেশটা নিজেকে দিলেই হয়। হামিদা তোমার ছাত্রী হতে পারে, কিন্তু আমার তো শালিকা, এবং তুমিও আমার বন্ধু। অতএব তোমাদের দুজনকে জড়িয়ে কোনো রসিকতার সুযোগ হাতছাড়া করি কেন? কিন্তু সুদীপ্ত ওই মুহূর্তেই অতখানি ভাবতে পারেননি। তিনি তাই একটি গুরুতর কথা বলে ফেললেন, না না, আমরা ছাত্রছাত্রীতে কোনো প্রভেদ মনে রাখিনি, বিশ্বাস করো। মীনাক্ষী এবং ফিরোজ দুজনেই এবার হেসে উঠলেন, এবং কথাটা বলার পর সুদীপ্তর মনে হলো, তাই তো, এত হালকা কথা তো তিনি সচরাচর বলেন না। কিন্তু তিনি জানতেন না যে গত 2-3 দিনের ঘটনায় তার সেই পরিচিত সত্তা ও ব্যক্তিত্বের সবটুকু ওলটপালট হয়ে গেছে। সুদীপ্ত কিছুক্ষণ আর বলতে পারলেন না, কিন্তু বোঝা গেল হামিদা বাকপ্রিয় মেয়ে, কিছু না বলে বসে থাকা তার পক্ষে খুব কঠিন কর্ম। সে তার দুলাভাইয়ের সঙ্গে অনবরত কথা বলে যেতে লাগল। তার অনেকখানি সুদীপ্ত শুনলেন না, এবং মাঝে মাঝে শুনলেনও। তাতে ছাত্রীটিকে তার প্রিয়ংবদা মনে হল। প্রিয় কথাই হামিদা বলেছে, আপনারা যে যাই বলুন দুলাভাই, শেখ সাহেবকে ওরা কিছুতেই ধরতে পারেনি। কিন্তু শেখ সাহেবকে তো তোরা চিনিস নে, ফিরোজ মনে মনে বললেন। মুখে বললেন, স্বেচ্ছায় তিনি ধরা না দিলে কেউ তাকে ধরতে পারেনি এবং পারবেও না। তবে কথাটা হচ্ছে, ধরা না দেওয়ার ইচ্ছাটা তিনি করেছিলেন কিনা। ফিরোজ জানতেন শেখ সাহেব ধরা দিয়েছেন, কেউ তাকে বাড়ি থেকে বের করতে পারেনি। শেষ মুহূর্তে এমনকি জোর করে তাকে সরিয়ে নিয়ে যাবার চেষ্টাও ব্যর্থ হয়েছে। তবু এই মুহূর্তে ওই গুজবটার কিছু মূল্য আছে। দেশবাসী জানুক, তাদের প্রিয় নেতা তাদেরকে পথনির্দেশ করার জন্য বাইরেই রয়েছেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন আনোয়ার পাশার লেখা রাইফেল রুটি আওরাত। শহীদ আনোয়ার পাশা বাংলা ১৩৩৫ সালে মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। তারপর ১৯৫৮ খ্রিস্টাব্দে তিনি
পাবনার এডওয়ার্ড কলেজে বাংলার অধ্যাপক নিযুক্ত হন। 1966 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন। আর 1971 সালের 14 ডিসেম্বর আলবদর বাহিনী কর্তৃক অপহৃত ও নিহত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 43 বছর। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচনাকাল 1971 সালের এপ্রিল থেকে জুন মাস। আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাইফেল রুটি আওরাত একটি অতি মূল্যবান দলিল। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।